ক্যামেরা মাইক্রোফোন দেখে এক ভারতীয় তেড়ে ফুঁড়ে আসলেন এবং কোনো প্রকার প্রশ্ন ছাড়াই মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে গড়গড়িয়ে বলে গেলেন। শুধু বললেনই না, যেন ক্ষোভ উগলে দিলেন। একটা কথা স্পষ্ট করে বললেন, সবাই কপিল দেব হতে পারে না, সবাই মহেন্দ্র সিং ধোনি হতে পারে না। বিরাট কোহলি, রোহিত শর্মা হয়তো ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান হতে পারেন, তবে তারা চ্যাম্পিয়ন নন। বলছিলাম 2023 সালের 19 নভেম্বরের কথা। সেই বিশ্বকাপের কথা নিশ্চয়ই ভারতীয়দের মনে আছে। কোটি কোটি ভারতীয় ভক্ত সেদিন অজস্র ধারায় কেঁদেছিল। ভারতের কথা বলতে পারি, পুরো বিশ্বকাপে একটা ম্যাচও তারা হারেনি। ফাইনাল ম্যাচের আগে মুম্বাই থেকে দিল্লি, দিল্লি থেকে কলকাতা, কলকাতা থেকে পুনে, কোথাও যেন আসলে ভারতীয়দের হারানোর মতো কোনো দলই কোনো মন্ত্র খুঁজে পায়নি এবং আঁচড়ই কাটতে পারেনি। বিরাট কোহলি, রোহিত শর্মাদের দাপটে দাপুটে ব্যাটিং এ একেবারে খড়কুটোর মতো উড়ে যেত প্রতিপক্ষের বোলাররা। প্রতিপক্ষকে একেবারেই কোণঠাসা করে ম্যাচ জিতে নিত। এবং দর্শকের কথা যদি বলি, সেই দর্শকরা একেবারে নীল স্রোতের মতো স্টেডিয়ামের গ্যালারিতে গিয়ে বসতো, হই হুল্লোড়ে মেতে উঠতো। একটা জায়গায় তারা দেখা যেত হই হুল্লোড় করতো, যখন ভারতীয় দলের বাসটা, টিম বাসটা স্টেডিয়াম থেকে বের হয়ে আসতো কিংবা স্টেডিয়ামে ঢুকতো, তখন তারা আসলে হই হুল্লোড় করে হাত নেড়ে শুভেচ্ছা জানাতো বিরাট কোহলি, রোহিত শর্মাদের। এর বাইরে আসলে স্টেডিয়ামে ঢোকার সময় কিংবা বের হওয়ার সময় তাদের আসলে হই হুল্লোড় করতে দেখা যায়নি। এবং আমরা যেটা ধারণা করতাম যে ভারতীয়রা হয়তো তাদের উল্লাস উচ্ছ্বাসটা জমিয়ে রাখছে সেই 19 নভেম্বরের জন্য, যেদিন আসলে তারা ট্রফিটা ঘরে নিয়ে যাবে, সেই দিনের জন্য হয়তো তারা উল্লাস উচ্ছ্বাসটা তুলে রেখেছিল। এবং আরো একটা কথা বলতে চাই, তারা ফাইনাল ম্যাচের আগে কিন্তু দিওয়ালি ছিল, দুদিন আগে সম্ভবত দিওয়ালি ছিল। সেই দিওয়ালিতে যত বাজি তারা পুড়িয়েছিল, তার চেয়ে দ্বিগুণ বাজি তারা জমিয়ে রেখেছিল যে বিশ্বকাপের ফাইনালে ভারত ট্রফিটা জিতবে, এবং সেই আনন্দের জন্য তারা যেন জমিয়ে রেখেছিল। শেষ পর্যন্ত সেটা আসলে হয়ে ওঠেনি। সে দেখা গেল যে ভারতীয়রা আসলে ট্রফিটা জিততে পারলো না। কেন জিততে পারলো না, সেই ময়নাতদন্তটা আসলে তারা করেছে কিনা, কিংবা কেন তারা আসলে ফাইনাল ম্যাচটাকে আসলে জিততে পারলো না, কেন ফাইনাল ম্যাচের চাপটা নিতে পারলো না, শেষ পর্যন্ত তারা আসলে সেটার কোনো ফাইন্ড আউট করতে পেরেছিল কিনা সেটা জানা নেই। তবে একটা কথা তো সত্যি, পুরো ভারতীয়রাই আসলে কেঁদেছিল, ভারতবর্ষই কেঁদেছিল সেদিন আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, যেখানে আসলে শেষটা ভালো হবার কথা ছিল, শেষটা যেন ভালো হয়েও হলো না শেষ। তেমনই একটা গল্প হয়ে থেকে গেছে সেই বিশ্বকাপটা। সেই বিশ্বকাপটা নিয়ে এতটাই উত্তেজনা উন্মাদনা ছুটেছিল, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ছুটে এসেছিলেন, স্টেডিয়ামে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদী, আইসিসি প্রেসিডেন্ট, এছাড়াও টেস্ট খেলুড়ে দেশগুলোর যে প্রেসিডেন্টরা তো ছিলেনই। তারপরেও সেই শেষটা রাগানোর যে ব্যাপারটা ছিল সেটা হয়ে ওঠেনি। ফাইনালের দিনের কথা বলতে পারি, সেটা হচ্ছে যে অরিজিৎ সিংরা দুপুর নাগাদ গান গেয়ে বেড়ালেন এবং একেবারে উল্লাস উচ্ছ্বাসে যা কিছু বলা যায় না কেন, যা কিছুই বলা হয় না কেন, তার যেন কমই বলা হয়ে যায়। আমরা যেটা দেখতে পেলাম, এয়ারফোর্সের মেম্বাররা তারা আসলে বিমানে করে রং ছড়ালেন আকাশময়, একেবারে ভারতীয় নীল সাদা গেরুয়া রঙের রং ছড়িয়ে গেলেন। অরিজিৎ সিংরা সারাদিন গান গাইলেন বলা চলে, কেননা ম্যাচের আগ পর্যন্ত এই সমাপনী অনুষ্ঠানটা ছিল, সেখানে একেবারে আড়ম্বর একটা সমাপনী অনুষ্ঠান। আর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের কথা যদি বলি, 1 লাখ দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন সেই স্টেডিয়ামে আসলে তিল ধরনের জায়গা অবশিষ্ট ছিল না। যদিও সেখানে 1 লাখ দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়াম, তারপরেও আমরা যেটা দেখতে পেয়েছিলাম যে প্রায় 1.5 লাখের মতো মানুষ কিন্তু স্টেডিয়ামের ভেতরে ছিলেন। 10,000-এর বেশি কিন্তু পুলিশ সদস্য ছিলেন। এরপরেও কিন্তু সাদা পোশাকের পুলিশ ছাড়াও অন্যান্য বাহিনীর সদস্যরা ছিলেন, যারা আসলে নিরাপত্তা নিয়োজিত ছিলেন। এবং তাদের সবারই মধ্যে একটা উল্লাস উচ্ছ্বাস কিন্তু একটা বিরাজ করছিল যে ভারত আজকে ফাইনালের ট্রফিটা জিতবে। কিন্তু শেষ পর্যন্ত যেটা প্যাট কামিন্স বলেছিলেন যে আমরা আসলে ভারতীয় গ্যালারিটাকে চুপ করিয়ে দিতে চাই, সেটাই কিন্তু তারা শেষ পর্যন্ত করলেন। বিরাট কোহলির আউটের পরপরই ভারতের গ্যালারিতে যেন একেবারে পেন পতন, স্তব্ধতা নেমে এসেছিল, যেটা আসলে কখনো কল্পনাও করা যায়নি। তবে ভারত সেদিন কেন হারলো, কেন বা তারা আসলে ট্রফিটা জিততে পারেনি, তবে ওই একটা কথাই, ওই দর্শকের একটা কথাই কিন্তু বারবার মনে পড়ছিল যে আসলে সবাই কপিল দেব হতে পারে না, কিংবা সবাই মহেন্দ্র সিং ধোনি হতে পারে না। যখন রোহিত শর্মা আউট হলেন, তখনই কিন্তু আসলে সবাই ধরে নিয়েছিল যে এই ম্যাচটা আসলে কোথায় গিয়ে নিয়ে যেতে পারে ভারতীয়রা, সেটাই আসলে দেখার বিষয়। তবে অস্ট্রেলিয়ার সামনে যদি
আপনি 300+ স্কোর দাঁড় করাতে না পারেন, সেটা আসলে ধোপে টিকবে না। কেননা অস্ট্রেলিয়ানরা কিন্তু আসলে ফাইনাল খেলার জাতি, অর্থাৎ তারা সর্বোচ্চ বার 50 ওভারের ক্রিকেটে ট্রফি দিয়েছে। সুতরাং তাদের সামনে যদি 300+ স্কোর দাঁড় করানো না যায়, সেটা আসলে ধোপে টিকবে না। শেষ পর্যন্ত সেটাই হলো। যেটা বলছিলাম সেই ভারতীয় দর্শকের কথার রেশ ধরেই, যে সবাই মহেন্দ্র সিং ধোনি হতে পারে না, সবাই কপিল দেব হতে পারে না, তিনি যে ব্যাখ্যাটা দিয়েছিলেন সেটা সারমর্ম হচ্ছে এরকম যে রোহিত শর্মা যখন আউট হলেন, রোহিত শর্মার জায়গায় যদি মহেন্দ্র সিং ধোনি হতেন তাহলে তিনি ধরে খেলতেন এবং শেষ পর্যন্ত টিকে থাকতেন, এবং একটা পর্যায়ে গিয়ে তিনি গিয়ার আপ করতেন। সেই গিয়ার আপেই কিন্তু আসলে দল একটা লড়াকু পুঁজি পেত। সেটা না করে রোহিত শর্মা কিন্তু স্বভাবসুলভ স্টাইলেই আসলে ব্যাটটা চালালেন, এবং যেটা হলো শেষ পর্যন্ত, যে তার কাছ থেকে যেটা যেমনটা প্রত্যাশা করা হয়েছিল সেটা আসলে দল পেল না, সেই স্কোরটা দল পেল না, যার জন্যই কিন্তু একেবারে যে ফাইটিং টোটাল বলতে যা কিছু বোঝায় সেটাও কিন্তু আর হয়ে উঠলো না। এবং সেই স্কোরটা তাড়া করতে গিয়ে অস্ট্রেলিয়ানরা যে খুব একটা বেগ পেয়েছে তাও কিন্তু না। ট্রাভিস হেডের কথা বলতে পারি, ছোট্ট একটা টাক টাইম দিয়েছিল ভারতীয় বোলাররা, কিন্তু ট্রাভিস হেড একাই সেঞ্চুরি করে দলকে যেন টেনে তুললেন, এবং সেটা আসলে 30 ওভারের মধ্যেই যা ঘটার ঘটে গেল। শেষ পর্যন্ত যে সেটাই হলো, যে কোটি কোটি ভারতীয় দর্শক আসলে চোখের জল নেই স্টেডিয়াম ছাড়লেন, এবং ওই যে কথা বলে মন খারাপের একটা দিন, সবাই আসলে স্টেডিয়াম থেকে বের হয়ে গেলেন, কারো মুখে কোনো কথা নেই, কোনো শব্দ নেই, কোনো রা নেই, কোনো কিছুই নেই। তারা এসেছিলেন স্টেডিয়ামে আসলে ভারতের জয় দেখার জন্য, কিন্তু শেষ পর্যন্ত ভারত আসলে সেই ট্রফিটা জিততে পারলো না। যদিও তার পরের বছরে টি-20 ওয়ার্ল্ড কাপের ট্রফিটা তারা ঘরে নিয়ে এসছে, কিন্তু 2023 সালে যে ট্রফিটা আসলে ভারত একেবারে ছুঁয়ে দেখার দূরত্ব থেকে শেষ পর্যন্ত হাতছাড়া করলো, সেটার কষ্ট কোনোদিনই আসলে ভোলার নয়।